আমরা হলাম সোহম আর তৃষা। 2025-এর অক্টোবর আর নভেম্বর মাসে আমরা ঘুরে এলাম এশিয়ার ওয়ান অব দ্য মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি তাইওয়ান। এই তাইওয়ান সফরের মুহূর্তগুলোকে সাজিয়ে ধরার চেষ্টা করছি আমাদের এই তাইওয়ান সিরিজে। আলিশান পাহাড়ের কাছে সূর্যোদয় দেখার সেরা ঠিকানা হলো জুশান, আর সেখানে যাওয়ার জন্য ধরতে হয় এই ছোট্ট ট্রেন। কিন্তু জানলাগুলো খোলা, এই ট্রেনটাই এলো। कैसा लग रहा है? দারুণ। টিকিট পাবো নাই ভেবেছিলাম। হ্যাঁ, এই ট্রেনেরও টিকিট পাবো নাই ভেবেছিলাম। তার কারণ এই ট্রেনের টিকিট আগের দিনই কেটে রাখতে হয়, যেটা আমরা জানতামই না। ভোরবেলা এসে কোনো ক্রমে টিকিট পেয়ে গেছি। জুশান স্টেশনে নেমে দেখি এরকম একটা শান্ত নির্মল সকাল আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর ওই সূর্যোদয়ের দেখার প্ল্যাটফর্মটায় যাওয়ার জন্য আমাদের একটুখানি আপ হিলে চড়তে হলো, যেটা তৃষার একেবারেই পছন্দ ছিল না। সূর্যোদয়ের জায়গাটায় এসে দেখি অনেক লোক আমাদের আগেই এসে সেখানে অপেক্ষা করছেন। পূব দিগন্ত তখন ফর্সা হয়েই গেছে, কিন্তু সূর্য তখনো ওঠেনি। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এরই নাম ইউশান পর্বতশ্রেণী। এর পেছন দিক থেকে সূর্য উঁকি মারবেন, আর তার নিচ দিয়ে এই যে কুয়াশার ভেসে যাওয়া, এটাও একটা দেখার জিনিস। সাধারণত এই রকমের দিনগুলোতে আমাদের ভাগ্য একেবারেই প্রসন্ন থাকে না। সূর্যোদয় দেখতে গেলে বা সূর্যাস্ত দেখতে গেলে সবসময়ই মেঘে ঢাকা থাকে সেই সব দিন। কিন্তু আজ কোনো কারণে কিছু একটা চেঞ্জ হয়েছে, আমরা দারুণ সূর্যোদয় দেখতে পেলাম। আচ্ছা, সূর্যোদয় তো দুর্দান্ত দেখা হলো, কিন্তু এরপর কি করার? চা খাবো, তবে তার আগে বেশ কয়েকটা ছবি না তুললে হয়। সানরাইজ দেখার ওই প্ল্যাটফর্মটার কাছেই আছে মাউন্ট আলী নাম্বার 35 টি হাউস। এখানেই সাধারণত লোকে সানরাইজ দেখার পরে চা খেতে আসেন। এটাকে বলে নাম্বার 35 টি হাউস। সূর্যোদয় দেখার পরে অনেকেই এখানে ব্রেকফাস্ট সারেন, আমরাও চলে এসেছি এখানে। মূলত চায়ের দোকান, কিন্তু তার সঙ্গে টাও পাওয়া যায় বলেই মনে হচ্ছে। কত রকমের চা। আলিশান পাহাড়ের চায়ের খ্যাতি জগৎজোড়া, আর এই অঞ্চলেরই একটি পরিবার এই নাম্বার 35 টি হাউসটি তৈরি করেন। এদের নিজস্ব চা বাগান আছে, আর সেই চা বাগানেরই চা এরা এখানে সার্ভও করেন। সঙ্গে টুকটাক খাওয়া দাওয়াও করা যায়। আমাদের খিদেও পেয়েছিল ভালো, তাই নিয়ে নিলাম দুটো ব্রেকফাস্টের প্লেট, আর সঙ্গে চা কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করে যখন বেরিয়ে এলাম, তখন বাইরে কি সুন্দর রোদ উঠেছে। শীতকালের নরম মিঠে রোদ যাকে বলে। আর এই বিশাল বিশাল সাইপ্রাস গাছের মধ্যে মধ্যে সেই রোদের কিরণ যখন রাস্তার উপরে পড়েছে, তার মধ্যে হাঁটার মজাই আলাদা। আর তার সঙ্গে যোগ হলো ঝিঁঝিদের এই ডাক। শব্দ দূষণহীন এই শান্ত পরিবেশে ঝিঁঝিদের এই ডাক এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করছে। তুষানে সকালে সানরাইজ দেখতে আসা বেশিরভাগ লোকজনই তখন সেখান থেকে চলে গিয়েছেন, তাই জায়গাটা প্রায় বেবাক ফাঁকা, আর একা নীরবে দাঁড়িয়ে আছে এই ইউশান পর্বতমালা। এরপর আমরা হাঁটা শুরু করলাম চাওপিং ট্রেন স্টেশনের দিকে। চাওপিং ট্রেন স্টেশন পাহাড়ের একটু নিচের দিকে, তাই আমাদের ধাপে ধাপে নেমে আসতে হবে। এই শান্ত সকালে চাওপিং স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটাও দুর্দান্ত, না হলে তৃষা থোড়াই হাঁটতো এতটা। নিস্তব্ধতাটাকে ফিল করা যাক।
হ্যালো, গুড মর্নিং। Hello? গুড মর্নিং।没事啊，刚刚才开。 এখানে এই যে পেছনে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা পেরিয়ে গেলেন, ওদেরকে আমরা গুড মর্নিং বললাম, ওরা শুধু হাসলেন, কোনো সেভাবে উত্তর দিতে পারলেন না। হ্যাঁ, হ্যালো বললো। হ্যালো বললেন, হ্যাঁ। আসল ব্যাপার হচ্ছে এইসব দেশে মানুষ খুব একটা ইংরেজি বলতে পারেন না। এদের এখানে স্কুলের ক্যারিকুলামে হয়তো আজকাল দ্বিতীয় মাধ্যম হিসেবে, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম নাকি বিভিন্ন বেশিরভাগ নাকি নন ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো, সেগুলোই নাকি ইংলিশ মিডিয়াম বলে হয়তো কিছু হয় না। হ্যাঁ, যেগুলো হয় হচ্ছে জেনারেলি ইংরেজিকে শেখানো হয় আলাদা একটা ভাষা হিসেবে। আজকাল আমাদের জেনারেশনের লোকজন বেশিরভাগ দেশেই ইংরেজি বলতে পারে, কিন্তু মাধ্যম হিসেবে হয়তো পড়ানো হয় না। আমাদের দেশে যেমন ইংলিশ মিডিয়াম, সেটা সাউথ এশিয়ান কান্ট্রিতে হয়। মালয়েশিয়াতেও নাকি শুনলাম প্রাইভেট স্কুল যেগুলো, সেগুলো ইংলিশ মিডিয়াম হয়। কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ অথবা এইসব চীন, জাপান, এইসব দেশে, হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়ার জানি না অবশ্য খুব একটা, তবে এইসব যেগুলো ডেভেলপড কান্ট্রি, নিজেদের ল্যাঙ্গুয়েজ আছে, আমার মনে হয় সেগুলো নিজেদের ল্যাঙ্গুয়েজেই একমাত্র পড়াশোনা শেখানো হয়। ইংরেজি খুব একটা নয়, ভাষা হিসাবে শেখা ভালো। হ্যাঁ, ইংরেজিকে আলাদা ভাষা হিসেবে শেখানো হয়। পুরোটাই মিডিয়াম করে দিলে নিজের মাতৃভাষা তো মানুষ শিখবেই না, যেটা হচ্ছে ব্যাপার। এখন বেশিরভাগ আমাদের দেশে হয়েছে, হয়েছে। এবং সরকারও চেষ্টা করছে এত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভাষার স্কুলগুলোকে তুলে দেওয়া যায়, হ্যাঁ, সবকিছু ইংরেজিতেই শেখানো হবে। ঠিক না এটা? ইংরেজি ভাষা হিসেবে আলাদা করে ক্লাসে বা ইয়েতে একটা করে আলাদা হিসেবে থাকলে সেটা ঠিক আছে, হুম, কিন্তু আমার মনে হয় পুরোপুরি মিডিয়াম করে দিলে তখন হ্যাঁ, নিজের ভাষাটাকে মানুষ তো শিখবেই না, সেই হচ্ছে ব্যাপার। কোনো আর্জ ফিল করবে না, হুম, সাহিত্য পড়বে না। যাই হোক, এই হলো ব্যাপার। হুম। খুব সুন্দর জায়গা দিয়ে হাঁটছি এখন, চারিদিকে বড় বড় গাছ। ট্রেনটা একবার দেখিয়ে দাও। পাখির ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু খুব বেশি পাখি দেখাই যাচ্ছে না, কারণ এত গাছ। পাখির ডাক শোনা যাচ্ছে প্রায়। সামনের ট্রেনটা খুব সুন্দর। হ্যাঁ, এই যে এদিক দিয়ে আমরা পেরিয়ে যাব এখন। এই যে একজন আসছেন। এই বিশাল উঁচু উঁচু সাইপ্রেস গাছগুলোর মধ্যে দিয়ে এই যে সুন্দর পথটা করে দেওয়া আছে, এটা ধরে আমরা আরো চলতে থাকলাম চাওপিং রেল স্টেশনের অভিমুখে। জায়গাটা এত শান্ত, এত নিরিবিলি, কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড, দারুণ মেনটেন্ড সবকিছু। চলার রাস্তাটা কি সুন্দর। হ্যাঁ, এতক্ষণ নিস্তব্ধ আর শান্তই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন গাছ কাটার করাতের শব্দ শোনা গেল। আমার মনে হয় কিছু বিপজ্জনক এবং পুরনো গাছের ডালপালা বিশেষত কেটে ফেলার চেষ্টায় আছেন স্থানীয় সরকারি কর্মীরা। আর প্রায় ঘন্টা খানেকের একটা সুন্দর হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম চাওপিং রেল স্টেশনের কাছাকাছি। এই যে আলিশান জায়গাটাকে এত সুন্দর ওরা মেনটেন করেছে, এই তাইওয়ানিজ গভর্নমেন্ট। এত ট্যুরিস্ট ফ্রেন্ডলি এবং ওয়েল ম্যানেজড। প্রত্যেকটা ট্রেল সুন্দর পেভড, জায়গায় জায়গায় ওয়াশরুম আছে এবং সেগুলো ভীষণ ক্লিন। ট্যুরিস্টের সংখ্যা তুলনামূলকভাবে যথেষ্টই কম বলেই মনে হলো, হয়তো এখন অফ পিক বলে। পিক টাইমে নাকি অনেক ট্যুরিস্ট হয়, কিন্তু ওভারঅল আমার জায়গাটা দুর্দান্ত লেগেছে। পাহাড়ি জায়গা, মনোরম আবহাওয়াও আজকে আছে। সকালবেলা সানরাইজটা খুব সুন্দর হলো। এখন আমরা একটা সানরাইজের পয়েন্ট থেকে হেঁটে হেঁটে একটু নিচে নেমে এলাম। এখানে একটা রেল স্টেশন আছে, একটা ট্রেন এক্ষুনি পেরিয়ে যাবে। ভিডিও করার চেষ্টা করব সেটাও। জায়গাটার ন্যাচারাল বিউটি তো অত্যন্ত সুন্দর বটেই। সব থেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল বিউটিটার মধ্যেও
ওটা ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য অত্যন্ত সুন্দরভাবে সবকিছু মেনটেন করে রেখেছে। মানুষ এখানে আসছেন, কোনো রকম কোনো অসুবিধায় পড়ছেন না, সবাই নিজের মতো করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কোনো রকম ভিড় নেই। দুর্দান্ত লাগছে আমাদের। আর ঠিক তখনই বেরিয়ে এলো ছোট্ট ট্রেনটা। এই অঞ্চলে মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই প্রায় 3-4টি ছোট ছোট ট্রেন লাইন এরা বানিয়ে রেখেছেন। না, তবে হন্টন বিবুক আমার বইয়ের জন্য খুব একটা ভালো খবর অপেক্ষা করছিল না। একটা হাঁটাপথ শেষ হওয়ার পরেই আমাদের শুরু হলো সিস্টার পন্ড ট্রেল নামে আরেকটা হাঁটাপথ। এটাও বেশ খানিকটা। অসাধারণ আবহাওয়া আজকে, যদিও আবহাওয়া খারাপ থাকলেও আমার কিছু খারাপ লাগতো না যদি না বৃষ্টি পড়তো। কারণ গতকাল ট্রেনে করে আসার সময় এই বড় বড় গাছগুলোর উপরে যা কুয়াশা দেখেছি সেটা আমার অসাধারণ লেগেছে দেখতে। একইভাবে এই জায়গাটাও দারুণ লাগতো যদি আজকে কুয়াশা থাকতো। ঠিক আছে, আজকে অন্যরকম রূপ। সিস্টার পন্ড ট্রেল ধরে আমরা পৌঁছে যাব দুটো জলাশয়ের দিকে। তবে তৃষার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে অলরেডি বেশ ক্লান্ত হয়ে পড়েছে। প্রথম যে জলাশয়টা এলো এটা হচ্ছে সিস্টার ট্রেলের লিটল সিস্টার পন্ড, অর্থাৎ ছোট বোন। আর এই হলো বিগ সিস্টার পন্ড, বড় বোনের জলাশয়। এই গাছগুলোর কি সাইজ, হিউজ। এই গাছটার একটা অদ্ভুত মজা আছে, দারুণ। 4টে গাছ, তারা প্রত্যেকেই একটা মাত্র গুঁড়ি থেকে বেরিয়েছে। 4খানা গাছ, এই যে এদের নাম দিয়েছে 4 সিস্টার্স, 4 বোন। আচ্ছা, এখানে যেটা হয়েছিল হচ্ছে, এখানে লেখা আছে যে একটা বড় সাইপ্রিস গাছ ছিল যেটাকে কেটে দেওয়া হয়েছিল, যেটা গুঁড়িটা দেখা যাচ্ছে নিচে। এবার কাটার পর তার যে বীজগুলো ওই গুঁড়ির ওপরে পড়ে, সেই গুঁড়ি থেকেই পুষ্টি নিয়ে তারা 4টে চারা তৈরি করে। সেই চারাগুলোই এই বড় গাছগুলো, অর্থাৎ 4টে বড় বড় গাছ, তারা সবাই একটা মাত্র গুঁড়ির ওপর থেকে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার। সিস্টার পন্ডের কাছে তৃষা বেশ খানিকটা জিরিয়ে নিয়েছে, তাই আবার চাঙ্গা হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। আর আমরাও হাঁটা লাগিয়েছি এই সুন্দর বনভূমির মধ্যে দিয়ে। আজকের সকালটা আমাদের জীবনের অন্যতম উল্লেখযোগ্য হয়ে থাকবে। এখন আমরা একটা মন্দিরের সামনে এলাম, শুজেন টেম্পল। এই মন্দিরটার নাম শুজেন। জানি না, হয়তো জেন বৌদ্ধদের মন্দির বা কিছু হবে, আমি ঠিক জানি না কাদের মন্দির এটা। মন্দিরটা দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে। উঁচু উঁচু সাইপ্রাস গাছের পটভূমিতে এই মন্দিরটাকে দেখতে কিন্তু বেশ লাগছিল। এই মন্দিরের সঙ্গে জেন বৌদ্ধদের কোনো যোগাযোগ আছে কিনা জানি না, তবে এই শুজেন হলেন দ্য এম্পায়ার অব দি ডার্ক হেভেন। 1948 সালে এই মন্দির নির্মিত হয়। যেসব মানুষ এখানে গাছ কাটার কাজ করতেন, তারা নানা রকম অতিপ্রাকৃতিক ঘটনা থেকে বাঁচতে এই মন্দির নাকি তৈরি করেন। আর এটাও জানলাম প্রতি বছর এপ্রিল মাসে এই শুজেন যে দেবতা, তার এই মূর্তির ওপরে হাজার হাজার মথ নাকি কোথা থেকে উড়ে এসে বসে। এটা স্থানীয় মানুষেরা এখনো বেশ অলৌকিক বলে মনে করেন। আর এই দেখুন, এখানে একজন মুনস্টোন বা জিয়াও বেই ছুঁড়ে দেবতার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমি পর্ব 3-এ এটার উল্লেখ করেছিলাম যখন আমরা লংশান মন্দিরে গিয়েছিলাম। পাথর দুটো মাটিতে কোন দিকে মুখ করে পড়বে তার উপর নির্ভর করছে দেবতা আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দিলেন কিনা। আমার এক সহকর্মী আমাকে জিঞ্জার টি খেতে বলেছিলেন এখানে, তো আমি জিঞ্জার টি নিয়েছি। এই যে, দারুণ খেতে। খানিকটা আমাদের আহ, আদা চায়ের মতো খেতে।
একদমই আদা চা, জিঞ্জার টি তো আদা চাই, খেতে দারুণ। একটু মিষ্টি দিয়েছে। মিষ্টি দিয়েছে, হ্যাঁ। আমরা চাইতে মিষ্টি খাই তো, একটু বেশি মিষ্টি লাগবে। মিষ্টি লাগছে একটু। মন্দির দেখে চা খেয়ে সেনমু রেল স্টেশনের দিকে আবার হাঁটা শুরু হলো। সেখান থেকে আমরা ট্রেন ধরবো। আর এই রাস্তাটাতে আছে অনেক পুরনো পুরনো গাছের সারি। আলিশান রিক্রিয়েশন এরিয়াটাকে এরা এত সুন্দরভাবে মেনটেন করেছে, অসাধারণ। এই যে এই একটা গাছ, বাবা, এ আবার 759 থেকে 793 বছর পর্যন্ত পুরনো এটা। এই গাছটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কেন? সেটা কি আর বলা যায় নাকি? কেউ কি লিখে রেখেছিল? তা তো আর নয়। ওরা তীর ওই আর অন্যান্য রকমের। না, গাছের বয়স তো বোঝা যায়, রিং দেখে দেখে। এই গাছগুলোর, এই যে 2-3টে গাছ, এদের এজ এখানে লিখে দেওয়া আছে, 500 থেকে 550 বছর পুরনো এরা। এই যে এই গাছটা 800 বছরের পুরনো। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। আস্তে আস্তে দেখুন রোদ কোথায় যেন হারিয়ে গেল, আর আকাশ আবার কুয়াশায় ঢেকে উঠছে। এরকম একটা সকাল যে আমরা আলিশানে পেলাম, তার জন্য ধন্য তো মনেই হয় নিজেকে। যে স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরবো, সেই সেনমু স্টেশনের পাশের দৃশ্যটা এইরকম। এটা খুবই ছোট একটা ট্রেন যাত্রা, জাস্ট একটাই স্টেশন, মিনিট 7 লাগবে। হেঁটেও চলে যাওয়া যেত, তো তৃষা আর হাঁটতে নারাজ। 晚上走上坡15分，上面晚上是上午12点整，整路往阿里山的上午末班车。已买完车票旅客可以直挂到一来上验票上车。如果错过班车，要等到下午的1点30分。 টিকিট পাঞ্চ করিয়ে আমরা ট্রেনে গিয়ে বসলাম। এতক্ষণে আবার আস্তে আস্তে কুয়াশা সারা আকাশ ঢাকতে শুরু করেছে। তবে এবার আমাদের বেশ খিদেও পেয়েছে। আলিশানে গিয়েই পেট ভরে কিছু লাঞ্চ করতে হবে। ট্রেনে উঠে বসে পড়লাম। টিকিটগুলো কি শুনলাম? হ্যাঁ, ট্রেনের টিকিটগুলো এরকম। ট্রেনটা 7 মিনিট নেবে মাত্র পৌঁছাতে। এই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 6 ঘন্টার নিরন্তর হাঁটাহাঁটি করার পর সাইপ্রাস গাছের মধ্যে দিয়ে আবার এই ছোট্ট ট্রেন রাইডটাও বেশ মনোমুগ্ধকর ছিল। পেটে খিদেও পেয়েছিল ভালো, তাই জাস্ট ওয়েট করছি কখন আলিশানে পৌঁছয় আর ভালো কিছু খাওয়া দাওয়া করা যায়। তৃষা পাকামো করে ভেজিটেরিয়ান খাবার খেতে গিয়েছিল আজকে, তো যাই হোক, ওর জন্য ভেজিটেরিয়ান খাবার এসেছে। উনি এখন ভাত দিয়ে ভেজিটেবল খাবেন। আমি বলেছিলাম অন্য কিছু খেতে, মাছ খেতেও বলেছিলাম। ভেজিটেবল খাওয়া যাই হোক, স্বাস্থ্যের পক্ষে ভালো। ভেজিটেবল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তো এরকম ভেজিটেবল খাবেন এখন। দেখা যাক। পরে আবার চেয়েও না জান। হ্যাঁ, না, হ্যাঁ, সে তো বটেই। আমার দেখে লোক হলে যেন চেয়েও না পাও। আমরা ঢুকেছি স্টেশনের কাছেই শান বিন নামে এই রেস্তোরাঁয়। ওটা ভাতে কি দিয়ে তুলবো? এটা দিয়ে তুল। নিরামিষ খাবে বলে তৃষা এই সেদ্ধ সবজি আর ভাত নিয়েছে। আচ্ছা, এইসব কি সব সস মস অ্যাড করে এসেছে এবার খাবার জন্য। দেখা যাক তাতে কি চেঞ্জ হয় খাবারে। ঠিক আছে, যাক, খেতে পারলেই ভালো। পাবো। আমি পেয়ে গেছি মাউন্টেন চিকেন কারি, পাহাড়ি মুরগির একটা মাখো মাখো ঝোল। মাউন্টেন
চিকেন চিকেন সামথিং দারুণ। দারুণ খেতে। কোনো বোনলেস পিস আছে? আর সেটা পরিমাণেও ছিল অনেক। তৃষার সঙ্গে একটু ভাগ করেও শেষ করতে পারলাম না। খাওয়া দাওয়া সাঙ্গ করে ঢেকুর তুলতে না তুলতেই দেখি চারিদিক কুয়াশাতে আবার ঢেকে যাচ্ছে। আহা কি লাগছে। ওহ, এই জায়গাটা না দুর্ধর্ষ জায়গা, দারুণ লাগলো। সকালবেলা কিরকম রোদ ছিল, এখন আবার পুরো ফগে ঢেকে গেছে। ঢুকবো 7-Eleven-এ। তৃষা বলেছে দুটো ডেজার্ট কিনবে 7-Eleven-এর। পুডিং আছে। কিসের পুডিং? ক্রিম ক্যারামেল। নিয়ে নি দুটো। দুটো নিন। ব্যাস। নাকি তিরামিসু? পুরো এই আলিশান গ্রামটাতে গ্রসারি আর কনভেনিয়েন্সের কিন্তু একটাই দোকান, এই 7-Eleven। এমনকি এটিএম মেশিনও এই একটি, এই 7-Eleven-এর মধ্যেরটা। হ্যাঁ, না, আমার টাকা নেই। হ্যালো। হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে তৃষা দিবানিদ্রা দিতে শুরু করলো, আর আমি ভাবলাম আবার একবার বেরিয়ে আসা যাক। দুপুরবেলা আমি একাই বেরিয়ে এলাম। এখন 3:30 বাজে, চারিদিকে মারাত্মক কুয়াশা। উফ। তৃষা ঘরেই ঘুমোচ্ছে, বললো বেরোবে না। আমি বেরোলাম, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক ভীষণ কুয়াশা। ঘন কুয়াশার মধ্যে ভাবলাম হেঁটে হেঁটে স্টেশন পর্যন্ত যাওয়া যাক। কিনে নিলাম একটা তাইওয়ানিজ উলং চা। হাতে গরম উলং চা নিয়ে এই কুয়াশার মধ্যে পাহাড়ি এই ট্রেন দেখার মজাই আলাদা। আর স্টেশনের এই চাতালটা থেকে ছোট্ট এই আলিশান গ্রামটাকেও দেখতে বেশ লাগছিল। পাহাড়, কুয়াশা, গরম চা আর ট্রেন, আমার প্রিয় জিনিসগুলো সব একসঙ্গে এখানে মজুদ। আলিশান ট্রেন স্টেশনে সেদিনকার মতো ট্রেন চলাচল শেষ। এই আলিশান স্টেশন আর আলিশানের মাউন্টেন লাইন সম্বন্ধে আমি বিশদে বলেছি এর আগের পর্বে, পর্ব 4-এ। সন্ধে হতে হতেই আলিশান ঘুমিয়ে পড়ে, তাই আমরা একটু তাড়াতাড়ি ডিনার করতে এলাম। ও আচ্ছা, আলাপ করিয়ে দিই, এই হলো অমিত আর এই হলো ইউহান। ওরা এসেছে ইসরায়েল থেকে। ওদের সঙ্গে আমাদের আলাপেই আলিশানেই। ওরাও দুজন একা একা ঘুরে বেড়াচ্ছিল, আমরাও তাই আমাদের সঙ্গে বেশ বন্ধুত্ব জমে উঠলো। আর সেদিনকে ডিনারটা আমরা একসঙ্গে করেছিলাম। আর ডিনারটা হয়েছিল হচ্ছে একটা চাইনিজ হটপট দিয়ে, যেটা আগের দিন তৃষা খাবে না বলে আমার খাওয়া হয়নি। আমি দুজন বন্ধু পেয়ে গিয়ে একসঙ্গে চাইনিজ হটপট খেলাম। এই হটপট জিনিসটা কি একটু বলে নেওয়া যাক। এর জন্ম চীন দেশে। চীনে কমিউনাল বা সামাজিক ডাইনিং এর অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে হটপট। সাধারণত যেখানে মানুষ খান তাদের ঠিক মাঝখানে একটা উনুন রাখা হয়, তার উপরে রাখা হয় একটা ব্রথ, আর পাশাপাশি থাকে কাঁচা শাকসবজি এবং নানা রকমের মাছ বা মাংস এবং বেশ কিছু সস। নিয়ম হচ্ছে যারা খাচ্ছেন তারা ক্রমশ ওই ব্রথটার মধ্যে কাঁচা শাকসবজি বা মাছ মাংসগুলোকে ডোবাতে থাকেন, আর সেগুলো যখন সেদ্ধ হয় তখন সেগুলো তারা চপস্টিক দিয়ে তুলে তুলে খেতে থাকেন, নানা রকমের সস মিশিয়ে। সঙ্গে ভাত আলাদা করে দেওয়া থাকে। So far, we started from Thailand. This is our second stop. এইভাবেই শেষ হলো আমাদের আলিশানের দ্বিতীয় দিন। পরের দিন আমরা পাড়ি দেব তাইনানের উদ্দেশ্যে। এসব থাকবে পরের পর্বে। 12 days, I guess. 12 days? Yeah, 12 days. This is our fifth day. So she's